Good evening, friends. Yeah. So, good evening, everyone, and welcome back. So, আমি আজকে আরেকটা নতুন ইস্যু নিয়ে ডিসকাস করতে চাই, যেটা হচ্ছে আপনার একটা কমন জিনিস যেটা আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে যে যখন আপনি কোনো রেসিডেন্সিয়াল প্রপার্টি রেন্টে দিচ্ছেন, ঠিক আছে, টু আ পার্সন হু ইজ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, সেই ক্ষেত্রে জিএসটি অ্যাপ্লিকেবল হচ্ছে। ঠিক আছে, তো এটা 47 জিএসটি কাউন্সিল মিটিং এর ডিসিশন ছিল যে রেসিডেন্সিয়াল প্রপার্টি রেন্টিং এর উপরে জিএসটি চার্জ করা হবে। কিন্তু এইটা আমাদের জানতে হলে আমাদের অনেক কটা জিনিস, অনেক কটা অ্যাঙ্গেল, অনেক কটা প্রভিশন যেটা আমাদের বুঝতে হবে যে এটা স্ট্রেট কাট কোনো ম্যাটার না, যেখানে সব রেসিডেন্সিয়াল প্রপার্টি, ধরুন আপনার বাড়ি আছে, আপনি আপনার বাড়ি আমাকে, আমার বাড়ি আমাকে থাকতে দিলেন, ঠিক আছে, অন রেন্টাল বেসিস আমাকে থাকতে, আর আমি সেখানে বাসস্থান হিসেবে ইউজ করছি, রেসিডেন্সিয়াল প্রপার্টি ইউজ করছি, ঠিক আছে, দেন ইন দ্যাট কেস ওটা এক্সাম্পশনটা আজকেও আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম জিএসটি না ল্যান্ডলর্ডকে দিতে হবে না টেনেন্টকে দিতে হবে। লেট আস বি ফার্স্ট বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস। একটা যে ভুল ধারণা যেটা অনেক জায়গায় আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে যে যদি আপনার এটা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা পারবো কি পারবো না, সেটা নিয়ে অনেক রকম ডাউটস আছে। তো আমার যেটা মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই যে আমি আমার রেসিডেন্সিয়াল প্রপার্টি কাউকে রেসিডেন্সিয়াল কারণে থাকতে দিচ্ছি, সেই ক্ষেত্রে জিএসটি চার্জ। তো এবারে এটা থেকে যদি আমরা নেক্সট স্টেপ এগিয়ে যাই, নেক্সট স্টেপটা কি হচ্ছে, সেখানে হচ্ছে যে তাহলে গভর্নমেন্ট কোন জায়গাটায় জিএসটি চার্জ করার কথা বলছে। গভর্নমেন্ট বলছে আপনি একজন ল্যান্ডলর্ড, আপনার বাড়িটা রেজিস্টার্ড আছে উইথ মিউনিসিপ্যালিটি কি মিউনিসিপাল কর্পোরেশন, অ্যাজ পার দ্য মিউনিসিপাল রেকর্ডস, ওটা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল প্রপার্টি। ঠিক আছে, আমরা জানি যে প্রপার্টি মূলত দু রকমের হয়, রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল। কমার্শিয়াল মানে যেখানে বিজনেস পারপাসে বা কোনো কমার্শিয়াল পারপাস হিসেবে ইউজ করা হয়, আর যেটা মোরলেস আর রেসিডেন্সিয়াল পারপাস ইউজ করা হয় সেটাকে রেসিডেন্সিয়াল প্রপার্টি হিসেবে মিউনিসিপাল রেকর্ডসে রেকর্ড করা হয়, নথিভুক্ত করা। কিন্তু কাজের ক্ষেত্রে কি হয়, প্র্যাকটিক্যালি আমার হয়তো একটা রেসিডেন্সিয়াল প্রপার্টি আমি করেছিলাম হয়তো 10 বছর, কিন্তু আজকে যেহেতু আমার 2-3টে জায়গায় বাড়ি আছে, হয়তো সেই রেসিডেন্সিয়াল প্রপার্টিটা আমি আমার রেসিডেন্স হিসেবে ইউজ করি না, এবং আমি যখন কাউকে রেসিডেন্সিয়াল দিতে যাচ্ছি আমি দেখছি আমি ওখানে অ্যাডিকুয়েট রেন্ট পাচ্ছি, তো আমি তখন কি করছি, আমি সেটাকে কমার্শিয়াল পারপাসে রেন্ট দিচ্ছি, আমি সেটা কমার্শিয়াল পারপাসে রেন্ট দিচ্ছি। ঠিক আছে, তো কমার্শিয়াল পারপাসে রেন্ট বলতে কিরকম ভাবে, আমি এমন একজন ব্যবসায়ীকে দিচ্ছি যিনি ওটা কি কি কাজে লাগাতে, ফার্স্ট উনি লাগাতে পারেন ওটাকে, উনি ইউজ করতে পারেন ওটাকে অ্যাজ এ গেস্ট হাউস। ঠিক আছে, ওনার যারা এমপ্লয়িরা আছে তারা ওখানে থাকবে, যখন ওনারা কলকাতায় আসবেন, ধরুন ওনার মাল্টিপল জায়গায় অফিস আছে, ওনারা যখন কলকাতায় আসবেন তখন সেখানে থাকবে, বা ওটাকে মেস বা হস্টেল হিসেবে ইউজ করতে হবে। ধরুন একটা নাম করা হসপিটাল আছে, স্কুল আছে, কলেজ আছে, তো ওনারা কি করেছেন, যারা ওনাদের যারা এমপ্লয়িজ, মেবি টিচার্স, প্রফেসর, নার্সেস, ডক্টর, যারা বাইরে থেকে আসছেন, হ্যাঁ, মানে ধরুন কলকাতা বাইরে থাকেন ওনারা, যারা এখানে আসে তাদের জন্য একটা কমন থাকার জায়গা করেছেন, যেখানে কিনা একটা টোটাল বিল্ডিং নিয়ে নিচ্ছেন, এবং সেই বিল্ডিং এ কি হচ্ছে, সেই বিল্ডিং এ মেবি সেই কোম্পানি, সেই অর্গানাইজেশন থেকে, ঠিক আছে, মানে আমি এক্সাম্পল হয়তো দিয়েছি, হয়তো হসপিটাল, স্কুল, বাট ক্যান বি বিজনেস অর্গানাইজেশন অলসো, যারা কিনা ধরুন একটা বিল্ডিং এ টোটাল দেয়ার মে বি অ্যারাউন্ড 40 পিপল হু আর স্টেইং ইন দ্যাট পার্টিকুলার বিল্ডিং। এছাড়াও কি কাজ করতে পারে, আমি আমার প্রপার্টিটা দিলাম, ওনারা সেখানে ওটাকে গোডাউন হিসেবে ইউজ করছে, ওনারা ওয়্যার হাউস হিসেবে ইউজ করছে, ওনারা ওটাকে দোকান হিসেবে ইউজ করছে, ঠিক আছে, ধরুন টিভি দোকান, মোবাইলের দোকান, যে কোনো কিছু একটা মানে স্টেশনারি শপ সেটা হিসেবে ইউজ করছেন, বা ওনারা সেটাকে অফিস হিসেবে ইউজ করছেন। তো যখনই কোনো রেসিডেন্সিয়াল প্রপার্টি, ঠিক আছে, যেটা মিউনিসিপাল রেকর্ডসে নথিভুক্ত আছে রেসিডেন্সিয়াল প্রপার্টি, সেটা যখনই কোনো রেজিস্টার্ড ট্যাক্সেবল পার্সন নেবে, মানে রেজিস্টার্ড ট্যাক্সেবল পার্সন মানে রেজিস্টার্ড পার্সন, সো এনি পার্সন, সো এটা কি হচ্ছে, যখনই কোনো রেজিস্টার্ড পার্সন নিচ্ছে মানে হু ইজ রেজিস্টার্ড আন্ডার দ্য জিএসটি অ্যাক্ট। এবং আমরা বন্ধুরা জানি, যেহেতু আমরা জিএসটি নিয়ে কাজ করছি, জিএসটি রেজিস্ট্রেশন মেনলি দু রকমের হয়, একটা হচ্ছে রেগুলার রেজিস্ট্রেশন যারা নর্মাল রেটে ট্যাক্স পে করে, আর একটা হচ্ছে কম্পোজিশন রেজিস্ট্রেশন যারা হচ্ছে রিডিউস রেটে অ্যাজ পার কম্পোজিশন লেভি, যারা মেবি 1%, 1.5%, 3%, যারা আলাদা আলাদা রেট আছে, সেগুলো যে চার্জেস আছে সেখানে ওরা হয়তো সেই ট্যাক্সটা লেভি করছে।
তো এই কম্পোজিশন এবং রেগুলার ট্যাক্স পেয়ার দুজনই ট্যাক্স পেয়ার এবং রেজিস্টার্ড। তো সেই জন্য যদি আপনি এমন একজন ল্যান্ডলর্ড হন যিনি কিনা এতদিন এই প্রপার্টি গুলোকে দিয়েছেন, রেসিডেন্সিয়াল প্রপার্টি গুলোকে দিয়েছেন, এবং সেটা হয়তো আপনি যেহেতু কমার্শিয়াল পারপাস ওরা যেহেতু ইউজ করতো, মেবি ওনারা গোডাউন হিসেবে ইউজ করছেন, অফিস হিসেবে ইউজ করছেন, এতদিন আপনি ওনার উপরে জিএসটি চার্জ করে ওনাদেরকে বিল করতেন। কিন্তু গোয়িং ফরওয়ার্ড কি হবে, এই বিলটা আপনাকে আর করতে পারবেন। কেন করতে পারবেন না? কেন? নোটিফিকেশন 5/2022 এটাতে কি বলা হয়েছে? এটাতে বলা হয়েছে যে renting of residential dwelling to a registered person, এই ক্ষেত্রে GST will be paid under reverse charge by the tenant. তো আপনার ওখান থেকে যে বাড়িটা যিনি ভাড়া নিয়েছেন, যিনি রেজিস্টার্ড পার্সন, উনি এই ক্ষেত্রে এর উপরে জিএসটি পে করবেন at the appropriate. ঠিক আছে? সেকেন্ড, ধরুন এতদিন এমন হচ্ছিল যে আপনি রেসিডেন্সিয়াল প্রপার্টিটা দিয়েছেন একটা হোস্টেল বা মেস হিসেবে থাকার, তো সেটাও ছিল exempted category. কেন? সার্ভিস বাই রেন্টিং অফ রেসিডেন্সিয়াল ডুয়েলিং ফর ইউজ অ্যাজ রেসিডেন্স, ওকে, ফর ইউজ অ্যাজ আ রেসিডেন্স। তো এটা যেহেতু যে বিজনেস অর্গানাইজেশনটা যারা হয়তো জিএসটি তে রেজিস্টার্ড ছিল, তারা যেহেতু এটাকে রেসিডেন্সিয়াল প্রপার্টিটাতে রেসিডেন্স হিসেবে ইউজ করতেন, সেই জন্য এর উপরে কোনো জিএসটি লেভি হতো না, এটা এক্সেম্পটেড ছিল, জিএসটি এর উপরে ছাড় ছিল। ঠিক আছে? কিন্তু আজকের দিন ধরুন আপনি হচ্ছেন টেনেন্ট, আপনি এরকম কোনো গেস্ট হাউস বা মেস বা কিছু নিয়েছেন যেখানে আপনি আপনার এমপ্লয়ীদের রাখছেন, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু যেহেতু এটা রেসিডেন্সিয়াল একটা প্রপার্টি অ্যাজ পার দ্য মিউনিসিপাল রেকর্ডস, ঠিক আছে, আপনি যদিও এটা ইজ কেপ্ট ফর রেসিডেন্সিয়াল ডুয়েলিং, ঠিক আছে, রেসিডেন্সিয়াল ডুয়েলিং ফর রেসিডেন্সিয়াল পারপাস আপনি ইউজ করছেন, আপনার লোকজন ওখানে থাকছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে রিভার্স চার্জ পে করতে হবে, এটা ক্লিয়ার কাট। ঠিক আছে? তাহলে এবারে একটা আমাদের বন্ধু থেকে প্রশ্ন আসতে পারে যারা ল্যান্ডলর্ড, তাহলে কি আমাদের আমাদের জিএসটি যেটা আমরা চার্জ করছিলাম ফর কমার্শিয়াল প্রপার্টি, আমার ধরুন মিউনিসিপাল রেকর্ড আমার প্রপার্টিটা কমার্শিয়াল প্রপার্টি হিসেবে আছে, সেই ক্ষেত্রে আমি যখন চার্জ করছিলাম, তাহলে কি সেই ক্ষেত্রে কি আমাকে তাহলে কি জিএসটি চার্জ করতে হবে না? এই জায়গাটাই আমি যেটা বলতে চাই, আমাদের খুব ক্লিয়ারলি বোঝার ব্যাপার আছে, শুধু রেসিডেন্সিয়াল প্রপার্টি হিসেবে যেটা নথিভুক্ত আছে মিউনিসিপ্যালিটি রেকর্ডসে, সেটাই শুধু রিভার্স চার্জ আছে। যেটা আপনার কমার্শিয়াল প্রপার্টি হিসেবে রেজিস্টার্ড আছে আপনার মিউনিসিপাল রেকর্ডস, ওটার ক্ষেত্রে কিন্তু ফরওয়ার্ড চার্জ আছে। ফরওয়ার্ড চার্জ মানে যেখানে ল্যান্ডলর্ড যিনি টাকাটা পাচ্ছেন, যিনি ভাড়াটা দিয়েছেন, যিনি টাকাটা পাচ্ছেন, উনি জিএসটি চার্জ করবেন। আশা করছি খুব সিম্পলি জিনিসটাকে হয়তো বোঝাতে পেরেছি। তাও যদি আপনাদের কোনো ডাউট থাকে, আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে কাইন্ডলি কমেন্ট সেকশনে প্লিজ ডাউটটাকে পোস্ট করুন। ঠিক আছে? ইটস ভেরি সিম্পল, কমেন্টে গিয়ে জাস্ট কোয়েশ্চেনটাকে আপনারা ক্লিক করুন, তাহলে আমি সেটাকে আপনাদের রেসপন্ড করতে পারি, বা আমি সেশনের লাস্টে আমি গিয়ে আপনাদের আমার ইমেল আইডি শেয়ার করবো, সেখানে আপনারা ইমেলে আপনারা আপনার কোয়েরিটাকে পাঠাতে পারেন। এবার আমরা কয়েকটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন নেব, যেখানে আমি বোঝানোর চেষ্টা করবো যে আমার পয়েন্ট অফ ভিউতে এগুলো ট্যাক্স হচ্ছে কি হচ্ছে। তো প্রথম কথা হচ্ছে, ধরুন আমরা একটা সিচুয়েশন ধরছি যেখানে বিল্ডিং যে ওনার সেই রেজিস্টার্ড, ঠিক আছে, টেনেন্ট ইজ অলসো রেজিস্টার্ড, ঠিক আছে, আপনার প্রপার্টিটা কমার্শিয়াল প্রপার্টি, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে প্রপার্টির উপরে ট্যাক্সটা ল্যান্ডলর্ড চার্জ করবে, ঠিক আছে, ট্যাক্সটা ল্যান্ডলর্ড চার্জ করবে। তো এবার আমরা হয়তো সিচুয়েশন গুলোকে আমি হয়তো একটা হোয়াইট বোর্ডের থ্রু দিয়ে আমি বোঝানোর চেষ্টা করবো। ওকে, সো এখানে আমরা এবার কি দেখতে পাচ্ছি, এখানে আমরা সো ফার্স্ট সিচুয়েশন হচ্ছে ল্যান্ডলর্ড রেজিস্টার্ড টেনেন্ট, সরি, টেনেন্ট রেজিস্টার্ড প্রপার্টি কমার্শিয়াল। তো এই ক্ষেত্রে ট্যাক্সেবিলিটি কি হবে? আপনারা কেউ কি ট্রাই করতে চান? তো আপনারা ট্রাই করতে পারেন, যদি আপনাদের মনে হয় যে ট্রাই করবেন, আমি তাও সেটা বলে দিচ্ছি ইন ইন্টারেস্ট অফ টাইম। এই ক্ষেত্রে ফরওয়ার্ড চার্জ, এফসিএফ, ফরওয়ার্ড চার্জ মানে যেখানে ল্যান্ডলর্ড উইল রেইজ
invoice with the GST. আশা করছি এই সিচুয়েশনটা পুরোপুরি আমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে, নাও কামিং টু দ্য নেক্সট সিচুয়েশন। এবার আমরা আরেকটা সিচুয়েশন নেব যেখানে কিনা ল্যান্ডলর্ড is registered, tenant unregistered, sorry, property commercial, taxability, FCT. আমাকে একটু একটা সেকেন্ড টাইমে আমার কিছুটা ফোন কর। সরি বন্ধুরা, এটা খুব একটা ইম্পর্টেন্ট কল ছিল, তাই হয়তো কলটা নিতে হয়েছে। তো কামিং ব্যাক টু দ্য ডিসকাশন, তো সেকেন্ড সিচুয়েশনটা কি, ল্যান্ডলর্ড রেজিস্টার্ড, টেনেন্ট আনরেজিস্টার্ড, প্রপার্টি কমার্শিয়াল, সেক্ষেত্রেও কি হচ্ছে ট্যাক্সেবিলিটি যেটা হবে সেটা হচ্ছে এফসিএল। ঠিক আছে, নেক্সট সিচুয়েশন আমাদের কি দাঁড়াচ্ছে, নেক্সট সিচুয়েশন আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে, সরি, so landlord is registered, tenant is registered, property residential, ঠিক আছে, প্রপার্টি রেসিডেন্সিয়াল, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে ট্যাক্সেবিলিটিটা কি হবে, এটা আপনাদের যেটা মেইন প্রশ্ন। তাহলে সেই ক্ষেত্রে হবে আরসিএম। আরসিএম বলতে টেনেন্ট, টেনেন্ট টু পে ট্যাক্স, টেনেন্ট টু পে ট্যাক্স, মানে ল্যান্ডলর্ডের কোনো দায়িত্ব থাকছে না। ল্যান্ডলর্ড যদিও রেজিস্টার্ড, টেনেন্ট যেহেতু রেজিস্টার্ড আন্ডার জিএসটি, প্রপার্টিটা যেহেতু রেসিডেন্সিয়াল প্রপার্টি, ওটা কি কারণে লাগছে, ঠিক আছে, ওটা কি কারণে লাগছে, ওটা গোডাউন কি অফিস কি আপনি শোরুম করছেন, আপনার লোককে থাকতে, দ্যাট ইজ ইমমেটেরিয়াল। সেই ক্ষেত্রে কিন্তু ইউ অ্যাজ আ টেনেন্ট ইউ উইল হ্যাভ টু মেক দ্য পেমেন্ট অফ দ্য ট্যাক্স আন্ডার দ্য রিভার্স চার্জ মেকানিজম। রিভার্স চার্জ মেকানিজম আমরা জানি, যখন আমি ভেন্ডরকে পেমেন্ট করছি তারপরে আমি আপনাকে পেমেন্ট করব, এবং তার যে ক্রেডিট ডিপেন্ডিং অন দ্য সিনারিও, whether if I'm using it for the furtherance of the business, ঠিক আছে, তাহলে আমি ক্রেডিট দিতে পারি। if it is used for the personal purpose I cannot avail the credit, that's a simple. এবারে আমি নেক্সট যেটা সিচুয়েশন নিতে চাই সেটা হচ্ছে, সো নেক্সট যে সিচুয়েশনটা নিতে চাই সেখানে হচ্ছে যে আমার ল্যান্ডলর্ড ইজ আনরেজিস্টার্ড, ঠিক আছে, তো টেনেন্ট ইজ রেজিস্টার্ড, প্রপার্টি ইজ রেসিডেন্সিয়াল, সো এই ক্ষেত্রে ট্যাক্সেবিলিটি কি হবে? ইয়েস, ঠিক বলেছেন বন্ধুরা, এই ক্ষেত্রেও কিন্তু আরসিএম হবে। কেন আরসিএম হবে যদি আপনারা বলেন যে অরূপ কেন এটা আরসিএম এর আন্ডারে আসবে, বেসিক রিজন ইজ দ্যাট এখানে যেটা নোটিফিকেশন আপনারা বলেছে, আমি নোটিফিকেশন ইচ্ছে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি না, যাতে আপনারা গুগল গিয়ে টাইপ করেন 5/2022, ঠিক আছে, CGST rate, and you'll get this particular notification there.
তো সেখানে কি বলা আছে, এনি পার্সন, হোয়াট ইজ দ্য টার্ম গিভেন, সার্ভিসেস বাই we মানে any person is actually rendering service, okay, to a registered person. So any person এর মধ্যে registered person আসতে পারে, unregistered person আসতে পারে। তো সেই ক্ষেত্রে যখন এটা রেসিডেন্সিয়াল প্রপার্টির জন্য আমি রেসিডেন্সিয়াল ডোয়েলিং হিসেবে আমার কি মানে মিউনিসিপ্যালিটি রেকর্ডসে আছি, সেই ক্ষেত্রে কিন্তু এটা রিভার্স চার্জ মেকানিজম আন্ডারে চলে আসে। তারপরে এরপরে আমাদের আর কি সিচুয়েশন হতে পারে, এরপর একটা সিচুয়েশন হতে পারে যেখানে কিনা আমার, ওকে এটাকে আমরা একটু সাইড করলাম, ইয়েস, সো দিস ওয়াজ দ্য সেকেন্ড সিচুয়েশন, এটাকে আমরা একটু সাইড করলাম। এবার আপনাদের যদি কোনো রকম প্রশ্ন রিগার্ডিং জিএসটি থাকে, আই উড রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি সেন্ড মি থ্রু মেইলস। আর যদি এমন কোনো টপিক, এটা অ্যাকচুয়ালি এই টপিকটা আমি এই জন্যই শেয়ার করছি কেন কি আই বিন গেটিং লট অফ রিকোয়েস্ট ফ্রম ফেলো অ্যাডভোকেটস, ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এবং আমাদের যারা অন্য প্র্যাকটিশনার বন্ধুরাও আছেন যারা জিএসটি প্র্যাকটিস করেন, তাদের থেকে এটার জন্য একটা রিকোয়েস্ট এসছে বলেই আমি সেজন্য এই পার্টিকুলার টপিকের উপরে এই প্রেজেন্টেশনটা করছি, ঠিক আছে? তো আপনারা যদি মানে টপিক সাজেস্ট করেন তাহলে আমাদের এটা ইজি হয়ে যায় টু শেয়ার ইট। তো কামিং নাও টু দ্য নেক্সট থিং উইচ ইজ যে আমার বিল্ডিং ওনার রেজিস্টার্ড, টেনেন্টও রেজিস্টার্ড, ঠিক আছে, প্রপার্টি টাইপ হচ্ছে নন এটা আপনার, ওকে নাও আই উইল কাম টু দ্য নেক্সট সিচুয়েশন। So now I'll come to the situation যেখানে কিনা ল্যান্ডলর্ড হচ্ছে আনরেজিস্টার্ড, আনরেজিস্টার্ড, ঠিক আছে, এখানে টেনেন্টও আনরেজিস্টার্ড, sorry, I'm sorry, yeah, tenant is also unregistered, right? So in this case property is residential, ঠিক আছে, so এখানে whether there will be any taxability, so it is exempt. Why it is exempt? Because it is a residential property which I am giving for residential use, okay, to an unregistered person. So in this case, though you know both, because both the people are unregistered, যদি আমি ধরে নিচ্ছি for a second যে এটা হয়তো 20 lakhs এর উপরে হচ্ছে, তাহলে in that case also এই case, since in this property it is residential property, sorry, residential property used for residential dwelling, for residential dwelling, sorry, yes, yeah, so landlord is unregistered, tenant is unregistered, please try to understand যেহেতু এখানে দুজনেই unregistered এবং property is being used for residential, property is used for residential dwelling, সেই জন্য এটা exempt, এটার উপরে কোনো ট্যাক্স নেই। কেন exempt? It is exempted by notification number 12 bar 2027 2017 entry number 12, okay, entry number 12 দেখে নেবেন তাহলে আপনারা জানতে পারবেন, এটা entry number 12 of 2017, notification number 12, CTR, okay, so এটা হয়ে গেল। নেক্সট আমাদের আর কি কি সিচুয়েশন হতে পারে যেখানে কিনা আমরা দেখতে পাই। আচ্ছা, এবারে নেক্সট আরেকটা সিচুয়েশন হতে পারে যেটা হয়তো আমরা এখানে অলরেডি শেয়ার করেছি, সেটা হচ্ছে যে আমার দুজনই রেজিস্টার্ড, প্রপার্টিটা, এরপর হচ্ছে দুজনই যেখানে রেজিস্টার্ড কিন্তু প্রপার্টিটা ইজ নট আ রেসিডেন্সিয়াল প্রপার্টি, দ্যাট ইজ আ কমার্শিয়াল প্রপার্টি, সেটা আমরা অলরেডি আগে আমরা ডিসকাস করেছি যে ওটা কি হবে। এবং আরেকটা সিচুয়েশন যেখানে হচ্ছে সেটা হচ্ছে যে আমার টেনেন্ট হচ্ছে রেজিস্টার্ড, আমার ওনারও রেজিস্টার্ড,
ঠিক আছে, এবং আমার প্রপার্টিটা হচ্ছে রেসিডেন্সিয়াল নয়, আমার এটা রেসিডেন্সিয়াল আমরা ইউজ করছি না। তো এই সিচুয়েশনেও কিন্তু কোনো রকম ভাবে কিছু এখানে চার্জ করা হচ্ছে না। তো নেক্সট যে সিচুয়েশনটা হতে পারে সেখানে হচ্ছে যে আমরা এই দুটো সিচুয়েশনে আমরা এখানে আরসিএম এটা অ্যাপ্লিকেবিলিটি আমরা দেখলাম এটা। আর এটা থার্ড আমরা দেখলাম যে এখানে কোনো রকম ভাবেই কিছু হচ্ছে না। ঠিক আছে, আর যদি টেনেন্ট আনরেজিস্টার্ড হয়, ঠিক আছে, সরি ল্যান্ডলর্ড আনরেজিস্টার্ড হয় এবং টেনেন্ট যদি রেজিস্টার্ড হয়, কিন্তু যদি ওটা নন রেসিডেন্সিয়াল প্রপার্টি হয় মানে কমার্শিয়াল প্রপার্টি হয় and it is used for other things, then in that case also কোন জায়গায় চার্জ হচ্ছে না। তো এখানে আরেকটা সিচুয়েশন কি আসছে, এখানে আরেকটা সিচুয়েশন আসছে যেখানে কিনা ল্যান্ডলর্ড হচ্ছে রেজিস্টার্ড, ঠিক আছে, সরি ল্যান্ডলর্ড রেজিস্টার্ড নয়, ল্যান্ডলর্ড আনরেজিস্টার্ড, এটা একটা কোয়েরি। আর হচ্ছে টেনেন্ট হচ্ছে রেজিস্টার্ড। ওকে, সো এই ক্ষেত্রে প্রপার্টি নন রেসিডেন্সিয়াল, ট্যাক্সেবিলিটি নো ট্যাক্স। কেন? এটা নন রেসিডেন্সিয়াল প্রপার্টি, তো সেই জন্য যেহেতু উনি আনরেজিস্টার্ড আছেন ল্যান্ডলর্ড, সেক্ষেত্রে কোনো রকম ট্যাক্সের আওতায় এটা আসবে। আচ্ছা, আর বাদ বাকি তো আই থিঙ্ক উই হ্যাভ অলরেডি ডিসকাসড, তো সেটাকে নিয়ে কোনো রকম ব্যাপার নেই। আচ্ছা, এবারে আরেকটা ব্যাপার আছে যেটা আমরা এখানে যেটা মেইনলি আলোচনা করতে চাই, যে একটা কনফিউশন খুব অ্যারাইজ করছে যে রেসিডেন্সিয়াল প্রপার্টিটাকে যদি আমি রেসিডেন্সিয়াল ইউজ না করি, কমার্শিয়াল করি, তাহলে কি একটা জিনিস বুঝতে হবে বন্ধুরা, যে প্রপার্টিটার উপরে ডিপেন্ড করছে, নেচার অফ দ্য প্রপার্টি, ওয়েদার ইট ইজ দ্য রেসিডেন্সিয়াল প্রপার্টি অর নট। ওটা যদি হয়, আপনি যদি রেসিডেন্সিয়াল প্রপার্টি নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সিম্পল টার্মসে আপনাকে আরসিএম পে করতে হবে। ওটা আপনি কি কাজে লাগাচ্ছেন, দ্যাট ইজ অফ ইমেটেরিয়াল, দ্যাট ইজ নট মেটেরিয়াল এট অল ইফ ইউ আর রেজিস্টার্ড। ঠিক আছে, এবার এই ডিসকাশনটা হওয়ার পরে যে কোথায় আরসিএম হচ্ছে আর কোথায় এফসিএম হচ্ছে, এবারে নেক্সট জিনিস হচ্ছে যেটা আমাদের কি করতে হবে, হোয়াট ইজ নেক্সট টু বি ডান। ঠিক আছে, so what next to be done, so we'll have a fresh yeah, we'll have another whiteboard. Yeah, so এখানে যেটা ব্যাপার সেটা যেটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট আমাদেরকে একটা নাম্বার ওয়ান, collect data of all the properties which are taken on rent, right? So this is the first thing that we need to do, at least বানাতে হবে আমাদের। নেক্সট আমাদের কি করতে হবে, collect the municipal receipts and preferably also the electric bills or any other utility bill, so that এটা করাতে কি হবে বন্ধুরা, একটা তো হচ্ছে যে আমি ফার্স্ট সব প্রপার্টিতে সব ডিটেলস করলাম, এরপর আমি যেটা করবো যে আমার আমি আমার ল্যান্ডলর্ডদেরকে বলবো যে তোমরা কাইন্ডলি তোমাদের মিউনিসিপ্যালিটি রিসিপ্টস গুলো পাঠাও এবং ইলেকট্রিক বিল পাঠাও বা জলের বিল পাঠাও, যেটা যেখানে আছে সেটা আমরা পাঠাতে বলবো। কেন পাঠাতে বলবো, সো দ্যাট আমরা অ্যাসার্টেইন করতে পারি যে প্রপার্টিটার টাইপ রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল। সো নেক্সট উড বি ডিটারমাইন whether it is commercial or residential। ঠিক আছে, নেক্সট আমি এগুলো যেগুলোই বলছি এগুলো সব হচ্ছে একজন যিনি কিনা জিএসটি তে রেজিস্টার্ড সেই পার্সপেক্টিভ থেকে আমি বলছি, তাই জন্য এটা কিন্তু অন্য কোনো পার্সপেক্টিভ থেকে মানে হয়তো ব্যাপারটা বুঝলে হয়তো জিনিসটা ঠিক হবে না। তো আমাদের বুঝতে হবে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ এ পার্সন হু ইজ রেজিস্টার্ড আন্ডার জিএসটি। তো তারপরে কি করবেন, he or she will determine whether it's a commercial property or residential property. If it's a commercial property, so if it's a commercial property, then status quo মানে ল্যান্ডলর্ড জিএসটি চার্জ করে বিল করবে, ইনভয়েস করবে, ইনভয়েস রেজ করবে।
ঠিক আছে, উনি চার্জ করুন। নেক্সট, if it's a residential property, then we need to check for what purpose the same is used. আমি এখন বলতে চাইছি for what purpose it is used, whether it's used for as an office, for like principal place of business, ঠিক আছে, আমরা যেটাকে বলি পিপিওবি, নাকি অ্যাডিশনাল প্লেস অফ বিজনেস হিসেবে ইউজ করছি, নাকি কোনো আউটলেট বা দোকান এইভাবে ইউজ করছি, ঠিক আছে, নাকি গোডাউন হিসেবে ইউজ করছি, ওকে, নাকি আমার অফিস হিসেবে ইউজ করছি, etc. Whatever other purposes that we are using, or it is being used as hostel, guest house, or other accommodation for employees or vendors. ঠিক আছে, এবার আপনি বলতে পারেন যে অরূপ, তাহলে এটা মানে আমাদের বুঝে লাভ কি আছে যে রেসিডেন্সিয়াল প্রপার্টি আমরা কি কাজে লাগাচ্ছি, মানে whether it's used as an office purpose or for the hospital, for residential purpose. এখানে বন্ধুরা আমি এই জন্যই আপনাদের এটাকে ডিটারমাইন করতে বলবো, কেন কি এখানে দেখুন যেটাকে আপনি বিজনেস পারপাসে ইউজ করছেন, মানে ফর ফার্দারেন্স অফ বিজনেস, সেখানে কিন্তু কোনো রকম কোনো ডাউট নেই রিগার্ডিং দ্য অ্যাভেলমেন্ট অফ আইটিসি। ঠিক আছে, রিগার্ডিং usage of the same as a guest house or as a hostel or accommodation for employees or vendors, ধরুন আমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি, ঠিক আছে, ফ্ল্যাট ভাড়া নিয়ে আমি কি করে, যেমন ম্যানেজিং ডিরেক্টরকে আমি থাকতে দিয়েছি, ঠিক আছে, তো আমার ম্যানেজিং ডিরেক্টরকে আমি থাকতে দিয়েছি, যেটা হয়তো মানে আপনার কি বলবো, যেটা আমি হয়তো ওনার পারকুইজিটস দেখাচ্ছি, ঠিক আছে, যেটা আমি ওনার পারকুইজিটস দেখাচ্ছি, তাহলে ইন দ্যাট কেস আই হ্যাভ টু পে GST under RCM because I'm a registered person, right? Kintu সেক্ষেত্রে whether I'm entitled to the ITC, in my view, yes, we are entitled to the ITC. কেন? Because I have to give this property, I have to take this wonderful property for the managing director or for the other employees or the vendors for the furtherance of the business. কেন আমি যদি এই পার্টিকুলার গেস্ট হাউসটা, আমি ধরুন একটা রিমোট এরিয়াতে আমার ফ্যাক্টরি আছে, আমি সেখানে যদি গেস্ট হাউস না রাখি, আমার ধরুন মানে এটা মানে মেবি এটা ইন্টেরিয়র কোলিয়ারির আন্ডারে আমার মানে খুব রিমোট এরিয়াতে আমার মানে ফ্যাক্টরিটা কাজ চলছে, সাইট চলছে, আমি সেখানে যদি আমার টিম মেম্বারদের, আমার এমপ্লয়ীদেরকে যদি আমি না রাখি, তাহলে দেন আই ক্যানট কন্টিনিউ দ্যাট পার্টিকুলার সাইট। তো এই জন্য ইট ইজ পিওরলি ফর দ্য ফার্দারেন্স অফ বিজনেস। আর তাই ইন মাই ওপিনিয়ন, হোয়াট এভার মে বি দ্য রিজন, আইটিসি শুড বি অ্যাভেলড বাই অল অফ আস। ঠিক আছে, there is a distinct view which is taken in many quarters that it is but I don't see any reason for it to be a personal purpose, okay, because it is not that আমি যে গেস্ট হাউসটা করেছি যেখানে আমি আমার ডক্টরসদের রাখছি বা টিচার্সদের বা প্রফেসরদের রাখছি বা অন্য এমপ্লয়িজদেরকে যেখানে থাকতে হচ্ছে, অফকোর্স ইট ইজ বিং ইউজড ফর দেয়ার রেসিডেন্সিয়াল পারপাস, ফর দেয়ার অ্যাকোমোডেশন, বাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আই হ্যাভ টু প্রোভাইড দিস অ্যাকোমোডেশন অ্যাজ আ পার্ট অফ দ্য কন্ট্রাক্ট, and that is why they are here. ওনারা এখানে এই জন্য এসেছেন, কেন কি আমি ওনাদের অ্যাসিওর করেছিলাম যে আপনি এখানে থাকতে পারবেন, তো সেই জন্যই কিন্তু ওনারা আছেন, দ্যাটস ওয়াই উই ক্যান টেক দিস পজিশন দ্যাট ইট ইজ ফর দ্য ফার্দারেন্স, ঠিক আছে, and that's why in that case I would say that ITC is available. And after this, 6, inform all the landlords who have provided residential properties that they don't need to raise invoice on or after 18th July 2022. 7, pay the RCM and avail the ITC based on the end use and position taken. বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু যেটা শেয়ার করছি এখানে, ইট ইজ ফ্রম মাই পার্সোনাল ভিউ, ঠিক আছে, দিস ইজ নট সামথিং which is subscribed by others, and this is only a view, this is not a legal opinion on the basis of which I can think that you can always go and fight in the courts of law or things like that. Please don't take that kind of view. This is just to give you an idea as to what things can happen. So এটা হচ্ছে একদম broad thing that we are going to collect the data,
of all the properties, collect the municipal receipts, preferably ওনাদেরকে এখনই মেল পাঠান, ইমিডিয়েটলি মেল পাঠান যে ভাই তোমরা এগুলো সব ডিটেলস গুলো দাও। আমরা অনেক জায়গায় জানি যেখানে হয়তো 20-30টা প্রপার্টি রেন্টে নেওয়া আছে বিকজ অফ দ্য ডিফারেন্ট, অ্যান্ড অলসো ওয়েদার ইটস কমার্শিয়াল রেসিডেন্সিয়াল কিভাবে আছে না আছে এগুলো সব আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? আর যদি এটা কমার্শিয়াল হয় তাহলে তো ল্যান্ডলর্ড দিচ্ছে না, যদি রেসিডেন্সিয়াল হয় সেটা আপনাকে জিএসটি পে করতে হচ্ছে। এবারে আরেকটা আচ্ছা, এবার রেট কত? রেট হচ্ছে 18%, and what would be the like category under which it is being made? It is entry 5AA. Okay, so the reverse charge is to be paid under entry 5AA and of RCM notification number 13/2017. So levy will be under entry 5AA of NN 13/2017 CTR, Central Tax Rates. ঠিক আছে, তো এটা আমাদের কাছে একদম পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবারে নেক্সট হচ্ছে আইটিসি। আইটিসি আপনি অবভিয়াসলি জানেন, আপনি যে মান্থে পে করবেন সেই মান্থে আপনি আইটিসি আন্ডার রিভার্স চার্জ মেকানিজম গুলো আপনি ক্লেম করতে পারেন। আর এটার ব্যাপারে আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে যে একটা কমন কোয়েশ্চেন যেটা আমাদের অনেক জায়গায় জিজ্ঞেস করা হচ্ছে, সেটা হচ্ছে ধরুন প্রোপাইটারশিপ আছে, ঠিক আছে? আমি আরেকটা সিচুয়েশন নিচ্ছি। এবারে ধরুন প্রোপাইটারশিপ আছে, ঠিক আছে? তো প্রোপাইটারশিপ কি করেছে? প্রোপাইটার ইজ পেইং রেন্ট is paying rent for his residential property from his business account. From his business account. তো এই ক্ষেত্রে অনেক জায়গায় বলছে যে, আর এখানে সিচুয়েশনটা কি? প্রোপাইটার ইজ রেজিস্টার্ড, proprietorship is registered, ঠিক আছে? Proprietor is paying rent for his residential property from his business account. So in this case, whether tax will be payable under RCM or not, and he is reflecting the same under drawings. So in my view, no RCM in this case. Why? Because it's not a business expenditure. It's not a business expenditure. So I am not claiming it as any of my business expenditure, right? So many people have got, a lot of arguments on this, on both the side, saying that, income tax আর জিএসটি সব আলাদা। কিন্তু একটা জিনিস বুঝতে হবে বন্ধুরা, আমি যখন প্রোপাইটার এবং আমার বিজনেস দুটো কিন্তু আলাদা, ঠিক আছে? তো আমার বাড়ি ভাড়া যদি আমি আমার অফিসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিই, সেই ক্ষেত্রে RCM লেভি হবে না। কেন? আমার সিম্পল লজিক একটা, এটা আমার বিজনেস এক্সপেন্ডিচার না, and I am supposed to pay RCM on anything which I am booking in my expenses. Okay. Secondly, আরেকটা জিনিসও ভাবুন, আরেকটা লজিকও ভাবুন, যে ধরুন আজকে আমি এটা রেন্টটাকে যদি আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট মানে কোম্পানির প্রপার্টারশিপের বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট থেকে না দিয়ে ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতাম আমার সেভিংস অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্ট থেকে যদি আমি আমার রেন্ট দিতাম, তাহলে কি আমাকে জিএসটি পে করতে হতো? আমাকে জিএসটি পে করতে হতো, রাইট? তো সিম্পল লজিক হচ্ছে, জাস্ট বিকজ অফ অ্যান অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট চেঞ্জ, it will not be levy to RC. এটাই আমার সিম্পল একটা সাবমিশন, যেটা আমার মনে হয়েছে যে I have taken this view, and maybe this view is right or wrong, that will be tested in the times to come. So we will see how it happens and all. তো আপনাদের যদি কোনো রকম কোনো কোয়েরি থাকে, please do send me the queries. I'll just share the coordinates with all of you. It is GST with Arup at gmail.com. ঠিক আছে? So you can always send your queries here. আমি এবার আপনারা বলতে পারেন যে আমি বাংলায় কেন সেশন গুলো করছি। রিজন ইজ দ্যাট আমার অনেক কটা বন্ধুরা আছে যারা বাংলা মানে প্র্যাকটিস দ্বারা ওয়েস্ট বেঙ্গলে প্র্যাকটিস করছেন, ঠিক আছে? তো ওনাদের একটা স্পেসিফিক রিকোয়েস্ট ছিল যে স্যার আমরা ইংলিশ বা হিন্দি প্রচুর যে ভিডিওস পাই অন জিএসটি, কিন্তু আমরা বাংলাতে কোনো ভিডিও পাই। তো সেটাই হচ্ছে মেইন কারণ
যেটাতে আমি জিএসটি ভিডিওস গুলো সব বাংলাতে করছি। আশা করছি এটাতে আপনাদের হেল্প হচ্ছে। আর আমি শুধু একটা জিনিস আপনাদেরকে বলবো, যে যেটাই আমি এখানে শেয়ার করলাম সেটা হচ্ছে অনলি ফর দ্য পারপাস অফ শেয়ারিং নলেজ। যেটা আমি জানি সেটা আমি চাইছি যে আরো কেউ জানুক এবং সেটাকে ইমপ্লিমেন্ট করুক। কেন এটা যদি এখন আপনি ইমপ্লিমেন্ট করা শুরু না করেন ইমিডিয়েটলি, তাহলে কি হবে, পরের মাসে যখন আপনি 20 তারিখে যখন আপনি পে করতে যাবেন তখন আপনার অসুবিধা। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল আমি মিস করে গেছি, সেটা আমাকে মেবি এখন সেটা বলে দেওয়া উচিত। সেটা হচ্ছে সেকশন 14। সেকশন 14 কি বলছে? চেঞ্জ ইন রেট অফ ট্যাক্স। তো এখানে কি হলো? এখানে চেঞ্জ ইন রেট অফ ট্যাক্স হলো না। এখানে কি হচ্ছে? এখানে লেভির উপরে মানে আরসিএম টা অ্যাপ্লিকেবল হবে কি হবে না সেই একটা ব্যাপার চলে আসছে, রাইট? তো আমাদের ধরুন যে রেন্টের পেমেন্ট গুলো আমরা 18 জুলাইয়ের আগেকার রেন্টের জন্য করছি, তার উপরে মানে whether we should pay RCM or not. In that case, I would say there are 3 situations in any taxable event. What are the situations? That is, এই ক্ষেত্রে হবে completion of the service, ঠিক আছে? সেকেন্ড হবে raising of invoice, থার্ড হবে payment. So if any two of the situations have happened before 18th July, okay, ideally RCM should not be applicable. And if any of the, I think this is coming under the RCM levy on and from 18th of July. So whenever we are actually having any of the two situations after the 18th of July, then in that case, I would say that RCM will be applicable. This is a view that I have been given to my clients, but there is a more conservative view which many of the professionals are also taking, and I'll share that view also. According to them, for whatever rent you're paying on or after 18 July, মানে 18 জুলাই 2022 এর পর আপনি কোনো রেন্ট যদি পেমেন্ট করে থাকেন for a residential property, on that you have to pay RCM and avail the ITC. This is again a very conservative view that is there, but it is up to you which view to take, because of course, in a conservative view, chances of litigations are less, but at the same time, এটা একটা ক্যাশ ফ্লোর একটা ইম্প্যাক্ট হতে পারে। তো সেই জিনিসগুলোকে আপনাকে ধরে নিয়ে আপনাকে দেখতে হবে যে আপনার কোন জিনিসটা অ্যাপ্লিকেবল হচ্ছে। সো ওয়েদার you, according to me, on any of the event, both the events happening, ধরুন আমার রেন্টটা আগেকার, ইনভয়েসটাও আমি আগে পেয়ে গেছি ভেন্ডার থেকে, আমি পেমেন্টটা শুধু এখন করছি, তাহলে ইন দ্যাট কেস আই থিঙ্ক the time of supply, in that case I would consider that it has happened in the past, so I am just now making the payment. Okay, so in that case it will not be happen. So maybe on this I'll do a further certain, I'll do further studies on this, and then because I've been receiving, yeah, there's some WhatsApp on this, so I'll just try to check on this and then we'll again get back to this. So with this, I would like to thank everyone, and thank you so much for joining in today, and আশা করছি এটা আপনাদের কাজে লাগবে এবং আপনারা এটাকে নিয়ে বেনিফিট নিতে পারবেন। যদি আপনাদের মনে হয় যে এটা আপনার আরো কোনো বন্ধুকে হেল্প করবে কিছু, তাহলে লেটস স্টার্ট শেয়ারিং ইট, বিকজ মাই মেইন পারপাস অফ ডুইং দিস ইজ দ্যাট আমরা যারা পশ্চিমবাংলা বা পশ্চিমবঙ্গের বাইরেও কাজ করছি, আমরা যাতে জিএসটিটাকে আরো ইজি করতে পারি, আরো সিম্পল। থ্যাংক ইউ ভেরি মাচ।